নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক শনিবার এবং রবিবার শেয়ার বাজার তো অবশ্যই থাকে, তার সঙ্গে আমরা সাধারণত বিভিন্ন ব্যাপারে আলোচনা করে থাকি, যেটা ডেফিনেটলি অ্যাসেট রিলেটেড, অর্থাৎ সম্পদ সৃষ্টির ব্যাপারে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা অ্যাসেট ডাইভার্সিফিকেশন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। বিগত বহু বছর ধরে আমি আলোচনা করছি এবং যেটা বুঝতে পারছি যে সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারী, তারা কোথাও না কোথাও একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা থেকে ভুগছেন। এর মূলত কয়েকটা কারণ হতে পারে। এক, নিজেদের প্রত্যাশা অনুযায়ী ইনকাম না বৃদ্ধি হওয়া। 2 নম্বর, তাদের অ্যাসেট কিভাবে ডাইভার্সিফাই করতে হয়, অর্থাৎ কেবলমাত্র একটি অ্যাসেটে বিনিয়োগ করে বাকি সমস্ত অ্যাসেটগুলোকে অগ্রাহ্য করা, সেটা বাঙালি মধ্যবিত্ত মানুষের সম্পদ সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। আজকের আমরা আলোচনা করব যে আমরা ঠিক কিভাবে অ্যাসেট ডাইভার্সিফাই করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের সম্পদে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ, ঘাম ঝরানো অর্থ বিনিয়োগ করতে পারি এবং যেখানে আমরা অপটিমাল রিটার্ন পাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ রিটার্নের জন্যে সর্বোচ্চ কিন্তু রিস্ক নিতে হয়, সেইটা বাঙালি মধ্যবিত্তের জন্যে কাম্য নাও হতে পারে। কেন এই কথা বলছি? তার কারণ যে মানুষটির সম্পদ তর্কের খাতিরে ধরে নিই 1,00,000 টাকা, আর যে মানুষটার সম্পদ তর্কের খাতিরে ধরে নিই 100 কোটি টাকা, তাদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তার কারণ এটাই, যে মানুষটির 100 কোটি টাকার সম্পদ রয়েছে, তার যদি অ্যাসেটের 50%ও চলে যায়, অর্থাৎ সেটা যদি 50 কোটিতেও নেমে আসে, তিনি স্টিল তার জীবনযাপন করে আরাম করে চালিয়ে যেতে পারবেন। কিন্তু একজন মানুষের যার 1,00,000 টাকার সম্পদ রয়েছে, সেটা যদি 50,000 টাকায় নেমে আসে, তার কিন্তু মাথায় হাত পড়ে যায়। সুতরাং আমরা এটা বোঝার চেষ্টা করব কিভাবে কোন কোন অ্যাসেটে আমরা অ্যাসেট ডাইভার্সিফাই করলে আমাদের অ্যাসেট অপটিমাল রিটার্ন দেবে, না অত্যাধিক রিটার্নের প্রত্যাশা থাকবে, না অত্যন্ত খারাপ আমাদের রিটার্ন দেবে, কিন্তু এটা সবসময় আমাদের লং টার্ম পোর্টফোলিও হবে। আমাদের প্রত্যেক দিনের শেয়ার ট্রেডিং আমাদের একটা আনন্দ দেয়, আমাদের একটা মনের আরাম দেয়, তার কারণ বিবর্তন আমাদের শিখিয়েছে প্রত্যেক দিন লড়াই করে, সংঘর্ষ করে বেঁচে থাকা। সুতরাং মানুষ শর্ট টার্ম পিরিয়ডেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন, লং টার্মের ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাটা কিছুটা আলগা হয়ে যায়, বা ঠিক ক্ল্যারিটি নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারেন না। ঠিক সেই কারণেই মানুষজন মোমেন্টাম ট্রেডিং পছন্দ করেন, শর্ট টার্ম ট্রেডিং পছন্দ করেন, ডেইলি ট্রেডিং পছন্দ করেন, কল পুট অপশন পছন্দ করেন। এর পেছনে আরেকটা মনস্তাত্ত্বিক খেলা রয়েছে, তার কারণ আমরা সবসময় জিততে চাই, এবং এইটা যেহেতু কল অপশন, পুট অপশন, ডেইলি ট্রেডিং, এগুলো জিরো সাম গেম। সুতরাং আমরা যদি সম্পদ সৃষ্টি করতে চাই এই ধরনের টেকনিকের মাধ্যমে, সেক্ষেত্রে কোথাও না কোথাও কাউকে না কাউকে হারতে হবে আমাদের জেতার জন্যে। আমার 1,000 টাকা প্রফিট করার জন্য কোনো না কোনো মানুষকে 1,000 টাকা লস করতে হবে। ঠিক এই কারণেই আমাদের মনে প্রভূত আনন্দ হয় যখন আমরা কোনো কারণে ডেলি ট্রেডিং করে 1,000 টাকা রোজগার করি, এবং সেখানে আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা আনন্দ হয় যে জীবন যুদ্ধে অন্তত একটা দিনের জন্য হলেও আমরা জিতে গেছি। ঠিক যে কারণে অধিকাংশ মানুষ তারা অ্যাসেট বিল্ড আপ করার পরিবর্তে তারা কিন্তু এই ছোট ছোট আনন্দগুলোতে মেতে থাকতে চান, বা তারা মনে করেন যে এর মাধ্যমে অ্যাসেট তৈরি করা সম্ভব হয়। তার মনে কোনোভাবেই এটা বোঝায় না যে আমি বলছি ডেইলি ট্রেডিং খারাপ, মোমেন্টাম ট্রেডিং খারাপ, কল বা পুট অপশন কেনা খারাপ, বা ফিউচার্সে ট্রেডিং করা খারাপ। এইটা ডেফিনেটলি পার্সপেক্টিভের চেঞ্জ। অর্থাৎ আমি নিজে 1,00,000 টাকার সম্পদ নিয়ে আমি যদি ডেইলি ট্রেডিং করতে যাই, বা অপশনস বা কল পুট অপশনস বা ফিউচার্সে ট্রেডিং করতে চাই, প্রভূত সম্ভাবনা রয়েছে যে আমার যে জমানো অর্থ বা সম্পদ সেটা পুরোটাই চলে যাবে।
এবং সেইটার সঙ্গে যারা সুবিশাল ট্রেডার্স, যারা খুব বিশাল বড় ইনভেস্টার্স, তাদের আবার বলছি যে যারা 1,000 কোটি, 10,000 কোটি, লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে বাজারে নামছেন, তাদের কাছে 1,000 কোটি, 2,000 কোটি হারানো বা জেতা বিশাল কোনো ব্যাপার নয়। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কি লস করতে পারি এবং আমরা কতখানি গেইন করতে পারি তুলনায় যদি আপনার মনে এইটা প্রথমে আসে, সর্বাগ্রে আসে, আমি কতখানি লস করতে পারি, আপনি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রথম ধাপটা শিখে গেলেন বলা যেতে পারে। সুতরাং অনেক বেশি লক্ষ্য আমাদের মতন বিনিয়োগকারীদের হওয়া উচিত নিজের অ্যাসেট ম্যানেজ করা, অর্থাৎ লসটাকে সাংঘাতিকভাবে কমানোর দিকে লক্ষ্য দেওয়া। এইটা যদি আমরা করতে পারি আমাদের একটা অপটিমাল রিটার্ন আসতে বাধ্য। শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। এবার মিডল ক্লাস বা মধ্যবিত্ত মানুষ, তারা তর্কের খাতিরে ধরে নিই কেউ 50,000 টাকা রোজগার করে মাসে, কেউ 1,00,000 টাকা রোজগার করেন, এরকম বিভিন্ন, কেউ বা 25,000 টাকা রোজগার করেন সময়ের হিসেবে, বয়সের হিসেবে। এবার আমি তর্কের খাতিরে ধরে নিই যে কোনো মধ্যবিত্ত মানুষ 50,000 টাকা মাসিক রোজগার করেন। সেই ক্ষেত্রে তার কি করা উচিত যার ফলে তিনি অপটিমাল রিটার্ন পেতে পারেন? এর ফলে আমাদের কয়েকটা ভাগে আমাদের অ্যাসেটকে ভাগ করতে হবে। প্রথমেই বলে রাখি, আপনি যদি নিজের সম্পদ সৃষ্টি করার বাসনায় সমস্ত ইনভেস্টেবল অ্যামাউন্ট, কত রোজগার করছে গুরুত্বপূর্ণ না, রোজগারের কতটা অংশ আপনি বিনিয়োগ করছেন সেটা গুরুত্বপূর্ণ। সেই সম্পূর্ণ তর্কের খাতিরে ধরে নিই যে আপনি 100 টাকা রোজগার করছেন, তার মধ্যে 20 টাকা আপনি বাঁচাতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। সেই 20 টাকার 20 টাকায় যদি আপনি শেয়ারে বিনিয়োগ করেন বা ইকুইটি লিঙ্ক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, সমূহ সম্ভাবনা রয়েছে যেটা শর্ট পিরিয়ড অফ টাইমে সেটা 20, 25, 30, 40% অবধিও নেমে যেতে পারে যদি অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে থাকে। তো এরকমও সময় যেতে পারে 3 বছর, 5 বছর, 7 বছর আপনার বিনিয়োগ করা অর্থ কোনো ধরনের রিটার্নই দিল না। এরকম উদাহরণ অসংখ্য রয়েছে। যদি কেবলমাত্র 2007 থেকে 2017 দেখেন, সেখানে নিফটি কি লেভেলের রিটার্ন দিয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন বড় কোম্পানি প্র্যাকটিক্যালি জিরো রিটার্ন দিয়েছিল, অথচ সেটা ভারতবর্ষের সেরা কোম্পানি হিসেবে বিবেচিত হয়ে থাকে। তার মানে এটা বোঝায় যে সমস্ত অর্থ একই অ্যাসেট, অর্থাৎ তর্কের খাতিরে যদি শেয়ার মার্কেট হয় বা মিউচুয়াল ফান্ডে হয়, সেখানে যদি আপনি বিনিয়োগ করেন, যখন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের সময় খারাপ যাবে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না। এর জন্যে আমাদের কিছুটা অর্থ, অর্থাৎ বিনিয়োগযোগ্য কিছুটা অর্থ, ধরুন 100 টাকা আপনি বিনিয়োগযোগ্য অর্থ, তার মধ্যে অন্তত 15 থেকে 20% একটা সেফটি বাকেটের মধ্যে রাখতে হবে, অর্থাৎ একটা বালতির মধ্যে রাখতে হবে। এর মধ্যে কি কি রাখতে হবে দেখুন, আপনার সংসার চালানো, সবাই তো সরকারি চাকরি করেন না, সবাই তো চাকরি করেন না, কেউ ব্যবসা করেন। সুতরাং তার ক্যাশ ফ্লো সবসময় কনস্ট্যান্ট থাকবে এমনটি নয়, কখনো কমবে কখনো বাড়বে। সুতরাং এরকম সময়ও আসতে পারে যখন ব্যবসা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সংসার চালাবার জন্যে কিছু অর্থ আলাদা করে রাখতে হয়। সেইটা কখনো ইকুইটি বা মিউচুয়াল ফান্ডে রাখতে নেই, সেইটা মানুষ ইচ্ছে করলে ডেট মার্কেটে রাখতে পারেন, মানে তারপর লিকুইড কোনো এতে ফিনান্সের মধ্যে তিনি সেটাকে বিনিয়োগ করে রাখতে পারেন, যাতে যখনই প্রয়োজন পড়বে সেইটা তিনি ইজিলি তুলে সেটা নিজের কিন্তু কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আমি সংসার খরচার কথাই ধরছি। এটাকে বলা হয় সার্ভাইভাল মানি, অর্থাৎ আমার ন্যূনতম টাকা যেটা সামনের কয়েক মাসের জন্য প্রয়োজন, অথচ আমি আমার সম্পদে হাত দেবো না, সম্পদ ভাঙবো না, সেটা ভাঙবো না, মানে সেটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে। বিশেষজ্ঞরা সবাই বলবেন 6 মাস থেকে 9 মাসের টাকা আলাদা করে রাখো। এইখানেই বড় প্রশ্ন, তারা কি সত্যি সত্যি ভেবে বলেন বা মধ্যবিত্ত মানুষের কথা ভেবে বলেন? আপনারা বুকে হাত দিয়ে বলুন যে কতজন মধ্যবিত্ত মানুষ তাদের আলাদা করে 6 মাসের
তাদের রোজগার আলাদা করে রাখা হয়েছে বা 9 মাসের রোজগার আলাদা করে রাখা হয়েছে, সেটা সম্ভব নয়। 6 মাসের রোজগার একসঙ্গে একজন মধ্যবিত্ত মানুষ আলাদা করে রেখে দেবেন, সেটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সেটা সম্ভব নয়। একটি মাত্র উপায়, যদি আপনি সত্যি সত্যি এরকম ধরনের কন্টিনজেন্সি ফান্ড রাখতে চান, মোটামুটি চেষ্টা করুন, প্রথম দিকে হবে না, অন্তত বছর খানেক হয়তো সময় লাগবে। প্রাথমিকভাবে 1 মাস বা 2 মাসের মতন আপনার ফ্যামিলি চালাবার খরচ আপনি তুলতে পারবেন, একটা মোটামুটি আনুমানিক একটা রোজগারের ভিত্তিতে বললাম। যত বছর যাবে, যত আপনি নিয়মিতভাবে একটু একটু করে টাকা সরিয়ে রাখবেন, তখন আপনার সেই কর্পাস তৈরি হবে 6 মাস থেকে 9 মাসের। তার আগে প্রথমেই বলে দিলাম 6 মাস থেকে 9 মাসের টাকা আলাদা করে রাখুন, সেটা বাস্তব ক্ষেত্রে ঘটে না। মোটামুটি চেষ্টা করুন বছর দেড়েকের মধ্যে, যাতে অন্তত মাস দুয়েকের ফ্যামিলি এক্সপেন্সেস আপনি জমা করে ফেলতে পারেন। এইবার এটা কোথায় রাখতে পারেন? আবার বলছি, সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন, ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন, যে কোনো লিকুইড ইনস্ট্রুমেন্টসে রাখতে পারেন। এই টাকা কখনো শেয়ার বাজার বা ইকুইটি মার্কেটস বা অন্যান্য হাই রিস্ক অ্যাসেটে কখনো বিনিয়োগ করতে নেই। 2 নম্বর হচ্ছে প্রোটেকশন বাস্কেট। এই জায়গাটাতে অধিকাংশ মধ্যবিত্ত মানুষ মারাত্মক ভুল করে থাকে। দেখুন, কোন মানুষের অসুস্থতা কখন আসবে কেউ জানে না। এমার্জেন্সি হলে মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে, সরকারি হাসপাতালে বেড সাধারণত অপ্রতুল থাকে, ঢোকা ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য তারা তাড়াতাড়ি চলে যান প্রাইভেট হসপিটালসগুলোতে, এবং প্রাইভেট হসপিটালসের এক্সপেন্সেসগুলো অত্যন্ত হাই ও এতটাই বেশি, সেটা কল্পনাতীত হয়ে যায় সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্যে। এইখানেই চলে আসে হচ্ছে মেডিক্লেমের প্রশ্ন। আপনার কাছে কি মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে? মেডিকেল ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে খুব ভালো। তার সঙ্গে প্রশ্ন হচ্ছে, মেডিকেল ইন্স্যুরেন্স আপনার একার না আপনার গোটার ফ্যামিলি, অর্থাৎ গোটা ফ্যামিলি একই আমব্রেলা, একই ইন্স্যুরেন্স ছাতার তলায় রয়েছে কিনা। সবসময় নিয়ম হচ্ছে, যিনি পিতা মাতা তাদেরকে একটা জায়গায় গ্রুপ করা, অর্থাৎ তাদের জন্য আলাদা মেডিকেল ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া, এবং সন্তানরা বাবা মা তাদের একটা আলাদা ক্লাব তৈরি করা, অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্সে যদি করতে পারেন ভালো, খুবই ভালো। তার কারণ এইখানে 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি হঠাৎ করে প্রয়োজন হয়, সেটা মেডিকেল ইন্স্যুরেন্স গ্যারেন্টি দেবে যে আপনি ক্যাশলেস অবস্থায় এই বিভিন্ন প্রাইভেট হসপিটালসগুলোতে ভর্তি হতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে, তাহলে প্রথম যে প্রবলেমটা হবে, আপনাকে হয় বন্ধুদের কাছে হাত পাততে হবে, নয় মহাজনের কাছে হাত পাততে হবে, নতুবা নিজের অ্যাসেট বিক্রি করতে হবে, নতুবা নিজের স্ত্রীর গহনা বন্ধক দিয়ে সেই টাকাটা দিয়ে বাড়ির নিকটজনের চিকিৎসা করাতে হবে। সুতরাং সেই ধরনের যদি অপ্রীতিকর ঘটনার যদি সম্মুখীন না হতে চান, অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স একজন মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। এবার চলে আসে, এটাকে বলা হয় প্রোটেকশন বাকেট। এইটা মোটামুটি ধরে রাখুন আপনার বিনিয়োগযোগ্য অর্থ অন্তত 5 থেকে 10% ডেফিনেটলি হওয়া উচিত। কিছু ইন্স্যুরেন্স রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা আপনাকে প্রত্যেক মাসে একটা প্রিমিয়াম দেওয়ার সুযোগ দেয়। কিছু কোম্পানিজ রয়েছে যারা এক লফতে যারা আপনার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স মেডিক্লেমের প্রিমিয়াম ক্লেম করে। সুতরাং এটা মাথায় রাখবেন যে কোনটা আপনার সুবিধা, এক লফতে টাকা দেওয়াটা সুবিধা বছরে, নাকি 12 মাসে একবার করে দেওয়াটা সুবিধা, সেটা সম্পূর্ণ আপনার উপর। সুতরাং এই জায়গাটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ইন্স্যুরেন্স, সেটা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন, জেনারেল ইন্স্যুরেন্স বলুন, প্রপার্টি ইন্স্যুরেন্স বলুন, বা যা অন্য ধরনের ইন্স্যুরেন্স যাই বলুন না কেন, এই জায়গায় কখনো ইন্স্যুরেন্সের সঙ্গে বিনিয়োগকে ভুল করবেন না। ইন্স্যুরেন্স ইজ নট ইনভেস্টমেন্ট। এটা যারা ফিন্যান্স নিয়ে কাজ করেন, যারা বিনিয়োগটা বোঝার চেষ্টা করেন, পড়াশোনা করেন, তাদের প্রথম পাঠ এটাই হয়, ইন্স্যুরেন্সকে আলাদা রাখতে হবে, ইনভেস্টমেন্টকে আলাদা রাখতে হবে। এই দুটোর সঙ্গে মধ্যে কোনো রকমের কিন্তু যোগাযোগ নেই। ইন্স্যুরেন্স মানে কিন্তু প্রোটেকশন। সেই টাকাটা চলে যাবে ধরে, মানে আপনি খরচ করে ফেলছেন ধরেই কিন্তু আপনাকে সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোর ওয়েলথ প্রোটেকশন বা কোর ওয়েলথ ক্রিয়েশন। এই জায়গাটায় চলে আসছে আপনার মূল ওয়েলথ ক্রিয়েশনের খেলা। 50 থেকে 60% অবধি আপনি ওয়েলথ ক্রিয়েশনের খেলায় নামতে পারেন। এইটা আপনাকে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দেবে। একদিনে দেবে না, 1 বছরে দেবে না,
5 বছরে দেবে না, 10 বছরে দেবে ডেফিনেটলি না, কিন্তু 15 বছরে কোথাও না কোথাও আপনার মধ্যে আপনি যদি সত্যি সত্যি নিয়মিতভাবে মাসের প্রথম দিকে বিনিয়োগ করতে পারেন নিয়ম নিষ্ঠার সঙ্গে, আপনার ডেফিনেটলি এমন একটা কর্পাস তৈরি হয়ে যাবে যেটা কেবলমাত্র আপনার কনফিডেন্স আপনাকে দেবে না, আপনাকে ফার্দার একটা কোয়ান্টাম লিপ নেবার জন্য সাহায্য করবে। এটা সবসময় মাথায় রাখবেন। এইখানে আপনি কি করতে পারেন, এইখানে প্রশ্নটা আসছে যে আপনি কতটা রিস্ক নিতে আগ্রহী, কতটা রিস্ক নিতে পারেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ আপনি কতটা রিস্ক নিয়ে কতটা ক্ষতি সহ্য করতে পারেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং নিজের রিস্ক টলারেন্সটা আগে মেজার করুন। আপনার যদি তর্কের খাতিরে ধরি শেয়ার বাজারে 100 টাকা বিনিয়োগ করলেন, পরের দিন 20% নেমে গেল, কি 2 দিন পর কি 1 মাস পর 40% নেমে গেল, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন, সেক্ষেত্রে ডেফিনেটলি শেয়ার বাজার আপনার জন্য নয়। যদি শেয়ার মার্কেটে বিভিন্ন স্টকসে 50, 60, 65% আপনি যদি শেয়ারের পতন সহ্য করতে পারেন, তবে শেয়ার বাজার আপনার জন্য, তবে শেয়ার বাজার কিন্তু সেই শেয়ার বাজারে আপনি টিকে থাকতে পারবেন। এইবার চলে আসছে, আপনি হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আপনি বললেন যে আমি শেয়ার বাজারের সঙ্গে জিততে ডেফিনেটলি চাই না, কিন্তু শেয়ার বাজারের সঙ্গে হারতেও চাই না, অর্থাৎ শেয়ার বাজার যদি পড়ে আমিও পড়বো, শেয়ার বাজার যদি ওঠে আমিও উঠবো। সেক্ষেত্রে অপশনস তো আপনার জন্য সেবি দিয়ে রেখেছে, বিভিন্ন স্টক এক্সচেঞ্জেস দিয়ে রেখেছে আপনার জন্য, তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস অ্যাভেলেবেল, বিভিন্ন বেঞ্চমার্ক ইন্ডাইসেসের আপনার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অ্যাভেলেবেল। আপনি সোনা কিনতে চাইলেও ইটিএফ রয়েছে, রূপো কিনতে চাইলেও ইটিএফ রয়েছে, ভারতবর্ষের সেরা 50টা কোম্পানি কিনতে চাইলেও নিফটি ইটিএফ রয়েছে, ভারতবর্ষের পরবর্তী সেরা যদি 50টা কোম্পানি কিনতে চান সেক্ষেত্রে নিফটি নেক্সট 50 ইটিএফ রয়েছে। আপনি যদি ডিফেন্স কোম্পানি, সমস্ত ডিফেন্স কোম্পানি কিনতে চান সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি ডিফেন্স ইটিএফ রয়েছে, বিভিন্ন কোম্পানি তারা ইটিএফ ছাড়ে। আপনি যেটা খুশি, আপনার ফার্মা পছন্দ হলে ফার্মা, আপনার ডিফেন্স পছন্দ হলে ডিফেন্স, আইটি পছন্দ হলে আইটি, সেটা আপনি করতে পারেন। এইটা গেল একটা। 2 নম্বর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ডস বা ইনভেট। সেই ইনভেট যে বড় বড় কোম্পানিজগুলো, তার মধ্যে সরকারি রয়েছে, বেসরকারি রয়েছে, তারা ভারতবর্ষে যত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে সেইখানে বিনিয়োগ করে। কিভাবে বিনিয়োগ করে? আপনার আমার মতন মানুষের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বিনিয়োগ করে, বছরের শেষে যেটা প্রফিট হয় বা কোয়ার্টারের শেষে যে প্রফিট হয় তার একটা অংশ ডিভিডেন্ড হিসেবে আপনাকে তারা দিতে থাকে। এইটা একটা প্যাসিভ ইনকাম কিন্তু আপনার হয়ে যায়, বা একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম আপনার জন্য তৈরি হয়ে যায়। এরপর চলে আসি হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটা বারবার বলছি, কিন্তু আমার সবসময় মনে হয়েছে অন্তত মাসে 1বার বা 2বার এটা বারবার বলা উচিত যে আপনাদের হাতে কত ধরনের ইনভেস্টমেন্ট অপশনস রয়েছে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট বিভিন্ন ইনভিটে বিনিয়োগ করে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিনিয়োগ করে, ঠিক সেইভাবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তারা কিন্তু বিভিন্ন রিয়েল এস্টেটে তারা বিনিয়োগ করে, সেখানে রেন্টের মাধ্যমে হোক বা সেই ফ্ল্যাটসগুলো সেগুলো বিক্রি করে হোক, বা কমার্শিয়াল যে বিভিন্ন ধরনের এস্টেটসগুলো বিক্রি হয় সেইগুলোর মাধ্যমে যে রোজগার হয় সেইটা যখন বন্টন করা হয় ডিভিডেন্ড হিসাবে, সেটা একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম ডেফিনেটলি তৈরি হয়ে যায় বিনিয়োগকারীদের জন্য। সুতরাং এইভাবে আপনাকে ডিফাইন করতে হবে যে কোর ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি কিছুটা শেয়ারে ইনভেস্ট করতে পারেন, কিছুটা ইকুইটি লিঙ্ক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, বা রেটে ইনভেস্ট করতে পারেন, বা ইনভিটে ইনভেস্ট করতে পারেন। এমনকি অত্যন্ত হাইলি রিস্কি অ্যাসেট রয়েছে যেটা একদিনে 20-30% আপ ডাউন রেগুলার করতে পারে, উদাহরণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তবে এইটা কিন্তু বারবার নিজের রিস্ক টলারেন্স অনুযায়ী, এটা কিন্তু আপনাদের সামনে আমি কোনো বাই সেল পরামর্শ দিচ্ছি না, কেবলমাত্র আপনাদের সামনে তুলে ধরছি এক্স্যাক্টলি কি কি অপশন একজন বাঙালি মধ্যবিত্তর কাছে রয়েছে। কম বয়সের মানুষ ইউজুয়ালি এই ধরনের হাই রিস্ক অ্যাসেটে বিনিয়োগ করার সাহসটা রাখতে পারেন, স্পেশালি যারা এখনও বিবাহিত নন, যাদের সন্তান এখনও জন্ম হয়নি। তার কারণ বাঙালি মধ্যবিত্ত প্রধান যে খরচটা হয় সেটা কিন্তু তাদের গৃহ নির্মাণ, গৃহ ক্রয় করা। খেয়াল করে দেখবেন অধিকাংশ বাঙালি মধ্যবিত্ত সবচেয়ে বড় ইকুইটি, অর্থাৎ সবচেয়ে বড় বিনিয়োগ যেটা হয়ে থাকে সেইটা কিন্তু তার গৃহ, অর্থাৎ একটি গৃহ নির্মাণ করতে বা গৃহ ক্রয় করতেই কিন্তু তার সবচেয়ে বেশি অর্থ খরচ হয়। তারপর চলে আসে তার সন্তানদের
উচ্চশিক্ষা, তাদের সন্তানদের বিবাহাদি এবং ডেফিনেটলি গোল্ড পারচেস, যেটা ডেফিনেটলি একটা অ্যাসেট ক্রিয়েশন আমি বলবো প্র্যাকটিস হিসাবেই সেটাকে ট্রিট করা যেতে পারে। এবার 4 নম্বর হচ্ছে স্যাটেলাইট পোর্টফোলিও। এই স্যাটেলাইট বা স্যাটেলাইট অ্যাসেট এইটা হাই গ্রোথ মানে বাস্কেট, এটা চড়া আপনাকে রিটার্ন দেওয়ার যেরকম ক্ষমতা রাখে সেইভাবে আপনার পোর্টফোলিওকে দারুণভাবে নিচে নামিয়ে আনার ক্ষমতা রাখে। যেরকম বললাম ক্রিপ্টো অ্যাসেট, ঠিক সেইভাবে কিন্তু বিভিন্ন শেয়ার বাজারে বিভিন্ন সেক্টরস রয়েছে, তার মধ্যে বিভিন্ন কোম্পানিজ রয়েছে বা কিছু কিছু এমার্জিং সেক্টরস রয়েছে, এমার্জিং কোম্পানিজ রয়েছে যারা ডেফিনেটলি হাই গ্রোথ দেখাচ্ছে, কিন্তু কোনো কারণে অর্থনীতি খারাপ করলে এরা কিন্তু দারুণ পতনমুখীও হতে পারে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্যে হাই রিস্ক অ্যাসেটে আপনার অ্যাসেট অ্যালোকেশন খুব বেশি হলে 15 থেকে 20-25% বেশি মানে বেশি রাখা উচিত না। এবার তাহলে আমি কি বলবো, আমার ক্ষেত্রে মানে যদি আমি নিজে কারো ব্যাপারে মন্তব্য করি সেক্ষেত্রে বলবো কোর পোর্টফোলিও থাকবে 60%, স্যাটেলাইট পোর্টফোলিও থাকবে 20%, আর সেফটি যেটা বাস্কেট তার মধ্যে থাকবে 20%। তার মধ্যে ডেফিনেটলি সোনাকে একটু আমি আলাদা হিসাবে ধরছি। 5 নম্বর যেটা ডাইভার্সিফায়ার, অর্থাৎ যেটা একটু অন্য স্বাদ, আমরা বিভিন্ন চব্য লেজ্জপেয় খাচ্ছি, তার সঙ্গে একটু আলাদা আমাদের স্বাদ বদলের জন্য পাশে আমের আচার রাখছি। গোল্ড হচ্ছে অনেকটা সেটা, ইচ্ছা করলে 5% থেকে 10% আপনারা গোল্ড ডাইভার্সিফাই করতেই পারেন। দেখুন সেক্ষেত্রে এটা নিজের গৃহের মহিলাদের যে সোনার গহনা সেটা দয়া করে নিজের সম্পদ হিসাবে ডেফিনেটলি ট্রিট করবেন না। সেইটা কিন্তু আপনাকে গোল্ড যদি সত্যি সত্যি ইনভেস্ট করতে হয় সেটা সম্পূর্ণ আপনার নিজের মতন করে করতে হবে, তার জন্য বিভিন্ন অপশনস রয়েছে। সুতরাং গোল্ড কিন্তু কখনো আপনার ওয়েলথ ক্রিয়েটিং অ্যাসেট হিসাবে ট্রিট করবেন না, করা উচিত না। সেটা কেবলমাত্র ডাইভার্সিফিকেশনের জন্য এবং পোর্টফোলিওর যে রিস্ক রয়েছে সেটা হেজিং করার জন্য কিন্তু ইউজুয়ালি গোল্ডে বিনিয়োগ করা যেতে পারে যদি একজন মানুষ চান তো। এবার আমি ওই 50,000 টাকার উদাহরণ দিচ্ছিলাম, ধরুন কারো 50,000 টাকা মাসিক রোজগার, সেক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইচ্ছা করলে একজন মানুষ তার 50,000-এর তর্কের খাতিরে ধরছি 20,000 মানে 20% অবধি তিনি বিনিয়োগ করতে পারেন, মানে 10,000 টাকা। সেই 10,000 টাকার 50% অর্থাৎ 5,000 টাকা তিনি হয় ডিরেক্ট ইকুইটি নয় ইকুইটি লিঙ্ক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এরপর ডাইরেক্ট স্টকস বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুটো মিলিয়েই বললাম, বাকিটা কিছুটা কেউ পিপিএফে বিনিয়োগ করতে পছন্দ করেন যাদের সরকারি চাকরি নেই, কেউ ফিক্সড ডিপোজিট করতে পারেন, কেউ ডেট মার্কেটে রাখতে পারেন, সেটা কত পার্সেন্ট হতে পারে, খুব বেশি হলে 1,000 থেকে 1,002 টাকা। সোনার ক্ষেত্রে মোটামুটি 1,000 খানেক টাকা, আর কিছুটা টাকা একটু আলাদা করে রেখে দেওয়া, মানে বাকি টাকাটা সেইটা অপরচুনিটি ক্যাশ হিসেবে ধরা হবে। অর্থাৎ যদি সোনার দামে দারুণ পতন হয়, সোনাতে গিয়ে বিনিয়োগ করলাম তর্কের খাতিরে, যদি দেখা যায় যে ডেট মানে পিপিএফে আমার একটু বেশি সুযোগ গেলে বা একটু বেশি টাকা জমাবার ইচ্ছে হলো, আমি সেইখানে পিপিএফে মাসের শেষে জমা করে দিলাম, বা হঠাৎ করে দেখলাম ইকুইটি মার্কেট দারুণ পতন হয়ে গেছে, সেখানে গিয়ে আমি হয়তো একটা বিনিয়োগ করে দিলাম। লামসামের সুযোগ কখন আসবে, যখন একজন মানুষ বোনাস পাবেন, তখন ইচ্ছা করলে তিনি সেই টাকাটা খরচ না করে, তার মানে টাকা খরচ করবে না এটা তো হতে পারে না, সম্পদ তৈরি তো খরচ করার জন্য। সুতরাং ব্যালেন্স করে চলতে হবে। সেই জন্য 80% অর্থাৎ আপনার মোট রোজগারে 80% সেটা সংসার খরচ, ঘুরতে যাওয়া এগুলোর মধ্যে থাকলো, বাকি 20% ডেফিনেটলি চেষ্টা করবেন 20% রাখা, এবং 20% রাখতে পারলে সেইটা আপনাকে একটা কনসিস্টেন্সি দেবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়েলথ ক্রিয়েশন কিন্তু দারুণ একটা কনফিডেন্স বিল্ডিং মেকানিজম, যিনি করতে পারবেন বা যিনি নিয়মিতভাবে এটা করে যেতে পারবেন, তিনি কিন্তু সবচেয়ে ভালো অবস্থায় থাকবেন, সবচেয়ে স্বস্তিদায়ক অবস্থায় থাকবেন ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইম। শর্ট টার্ম পিরিয়ডে আপনি চোখে পয়সা দেখতে পাবেন না, কেউ দেখতে পায় না। 1 বছরের মধ্যে এই স্টকটা 15 টাকা থেকে কেন 20 টাকা হলো কেউ জানে না, এই স্টকটি 2,000 টাকা থেকে 3,000 টাকা কেন হলো কেউ জানে না। কিন্তু একটি স্টক দীর্ঘ 10 বছরে, দীর্ঘ 15 বছরে কেন 10 টাকা থেকে 100 টাকা হলো, কেন 10 টাকা থেকে 150 টাকা হলো, সেটা উত্তর দেওয়া অনেক বেশি সুবিধাজনক। কারণ ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইম ভোলেটিলিটি কমে আসে, ওঠানামা কমে আসে, এবং ভালো কোম্পানির শেয়ার ইউজুয়ালি কিন্তু তারা দারুণ অ্যাপ্রিসিয়েট করতে পারে, এটা জানিয়ে রাখলাম। যাই হোক, সুতরাং এইবার এইটা ভাববেন না আমার কাছে তর্কের খাতিরে ধরছি 10 লাখ টাকা রয়েছে,
কোন কোন স্টকে বিনিয়োগ করব, রং অ্যাপ্রোচ। সবসময় ভাববেন যদি এই 10 লাখ টাকা আমি বিনিয়োগ করি সেইটা আমাকে কত বছরে কত রিটার্ন দিতে পারে, আমার প্রত্যাশা কত। আপনি যদি প্রত্যাশা করে রাখেন যে 20% হারে আপনাকে প্রত্যেক বছর স্টক রিটার্ন দেবে, আপনি পাবেন না, একদম সত্যি কথা। এবং যদি আপনার এক্সপেকটেশন মডারেটেড থাকে তাহলে আপনি ধরে নিন যে 10 থেকে 12% আমার এক্সপেক্টেড রিটার্ন সামনের 10 বছরে আসতে পারে। অ্যানুয়ালাইজড রিটার্নের কথা বলছি, কারণ প্রত্যেক বছর 12% হারেই শেয়ার দেবে, রিটার্ন দিয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না, হয়ও নি। অন অ্যান অ্যাভারেজ বেসিস অ্যানুয়ালাইজড রিটার্ন, যেমন নিফটির কথা বলি, সেটা দীর্ঘ 20-25 বছর ধরে প্রায় 11 থেকে 11.5% রিটার্ন দিয়েছে। সুতরাং এবং অন্যান্য যদি বাকেট দেখেন, আইটি অনেকটা বেশি রিটার্ন দিয়েছে। এরকম বিভিন্ন ইন্ডেক্সেসগুলো ইউজুয়ালি 10 থেকে 15%-এর মধ্যে রিটার্ন কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে রিটার্ন দিয়েছে, এবং এইগুলোর যা রিটার্ন সেটা ইন্ডেক্সকে সহজেই মানে ইনফ্লেশনকে সহজেই বিট করেছে, আপনার ওয়েলথ ক্রিয়েট করেছে এবং আপনার টাকাকে প্রোটেক্ট করেছে, অর্থাৎ টাকার ভ্যালুকে পতন হওয়ার মুখ থেকে প্রোটেক্ট করেছে। এই জন্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধরুন আপনার কোনো এমার্জেন্সি রিকোয়ারমেন্ট রয়েছে, ধরুন আপনার উচ্চশিক্ষার জন্যে আপনার হয়তো সন্তান সামনে 2-3 বছরের জন্যে তার উচ্চশিক্ষার জন্য অর্থ রয়েছে, এই সময় খুব সতর্ক থাকতে হয়। সমস্ত টাকা লাফিয়ে পড়ে বিনিয়োগ মানে ইকুইটিতে বিনিয়োগ করলেন, যদি সত্যি সত্যি মানে অর্থনীতি ক্র্যাশ করে, শেয়ার বাজার ক্র্যাশ করে, সেক্ষেত্রে সন্তানের জন্য জমানো অর্থ যদি সেই সময় আপনি ব্যবহার না করতে পারেন, আত্মগ্লানিতে ভুগবে। সুতরাং সামনেই কারোর না কারোর হয় বিবাহ রয়েছে আপনার নিকটাত্মীয়ের, সেই জন্য আপনি হঠাৎ করে ইকুইটি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর থাকতে আপনি ইকুইটিতে বিনিয়োগ করলেন সেই টাকা, এরকমটি করবেন না। এই সময় কিন্তু ব্যালেন্সড হতে হয়, এই সময় রিস্ক নেওয়ার সময় না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আলটিমেট আমার ফাইনাল লাইন, ইনকাম যিনি করছেন সেখান থেকে এমার্জেন্সি ফান্ড একটু একটু করে আলাদা করে রাখা উচিত। এরপর ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের থাকা উচিত, বিশেষ করে মেডিকেল ইন্স্যুরেন্স। গোল বেস্ট ইনভেস্টিং, কত প্রত্যাশা করছি যদি 1000 টাকা বিনিয়োগ করি, আমি 10 বছর পর এর থেকে কত রিটার্ন প্রত্যাশা করছি, বা 5 বছর পর কত রিটার্ন প্রত্যাশা করছি, এইটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে ইকুইটিকে কম্পাউন্ডিংয়ের সুযোগ দিতে হয়, যত বছর আপনি ইকুইটিতে বিনিয়োগ করবেন তত আপনার ম্যাজিক অফ কম্পাউন্ডিং আপনার কাজে লাগবে, এবং প্রত্যেক বছর এইটাকে খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা লাইফস্টাইল মানে ইনফ্লেশনের কথা শুনেছেন, অর্থাৎ প্রত্যেক বছর আপনি যেরকম জীবন ধারণ করেন তার খরচা বেড়ে যায়। কিন্তু আমি যদি বলি যে ইনভেস্টমেন্ট ইনফ্লেশনের কথা কখনো শুনেছেন কি? এই ইনভেস্টমেন্ট ইনফ্লেশনের ওপর ভরসা রাখুন। যদি এই বছরে প্রত্যেক মাসে আপনি 5,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে লক্ষ্য রাখুন, সংকল্প রাখুন যে পরের বছর না আপনাকে 7,000 টাকা বিনিয়োগ করতে হবে না, পরের বছর ঠিক 10% বাড়িয়ে ফেলুন, বা ইভেন যদি না পারেন 5% বাড়ান, কিন্তু বাড়ান। যদি 5,000 টাকা বিনিয়োগ করি, পরের বছর আমার টার্গেট হওয়া উচিত 5,500 টাকা মার্কেটে বিনিয়োগ করব বা ইনভেস্টমেন্ট করব। যদি না পারেন অন্তত 5,250 টাকা বিনিয়োগ করবো, তারপরের বছর আবার 5% বা 10% আপনার ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করুন। এখানে শেষ করবো, আশা করি বোঝাতে পারলাম। এইভাবে ম্যানেজমেন্ট করতে হয়, নিজের সম্পদ নিজেকেই ম্যানেজ করতে হবে, নিজের কোথায় কোথায় অতিরিক্ত খরচ হতে পারে, কোথায় এমার্জেন্সি খরচ হতে পারে, কোথায় বিনিয়োগ করলে আমি অপটিমাল রিটার্ন পাবো, এটা অবশ্যই বাঙালি মধ্যবিত্তকে শিখতেই হবে। এইটা প্রয়োজনে আমি আবার বলবো, ছোটোবেলা থেকেই শিশুদের শেখান, সেভিংস শেখান, বিনিয়োগ শেখান, শেখাতেই হবে। কিন্তু এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও কিন্তু এটা বড় শিক্ষার বিষয় তো বটেই। শেষ করলাম আজকে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, মানে সেই অর্থে কোনো ধরনের শেয়ার্স নিয়ে আলোচনা করে নেই, রিলায়েন্স কেবলমাত্র ফর প্র্যাকটিক্যাল পারপাস আমি উদাহরণ হিসাবে দিয়েছিলাম, সুতরাং এটা কোনো রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস নয়। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বা কোনো অ্যাসেটের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নয়। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করেন বা বাই সেল করার চেষ্টা করেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।